হ্যাঁ, আপনি বলেছেন আর চিকিৎসা ঠিকঠাক করবে না। সারাক্ষণ ট্রিটমেন্ট করছে, মাথায় সেলাই দেওয়া হয়েছে, তারা বলল দ্রুত ঠিক হবে। একটু থেমে ফের প্রমুখের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, সিরাতের খবর পাওয়া গেছে? কোথায় ও? আপাতত পাওয়া যায়নি, যদি তুমি হেল্প করো তাহলে আশা রাখছি আজই পাওয়া যাবে। আমি? বলুন, কি হেল্প? সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আমি, কিন্তু যদি তা আমার সাধ্যের মধ্যে হয়। প্রমুখ কবিরকে ইশারায় বাইরে যেতে বলল। সে যেতে প্রমুখ স্ট্রেট দাঁড়িয়ে বলল, আছে বলেই তো বলছি, সাফনের নাম্বার দাও, নিশ্চয়ই তোমার কাছে থাকবে। সায়রা হতভম্ব। আসলেই তো তার কাছে সাফওয়ানের নাম্বার ছিল। সে জলদি করে পাশ থেকে ফোন বের করে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সাফওয়ানের নাম্বার বের করে বলল, এই যে, এটা দিয়ে অনবরত কল করে বিরক্ত করতো, তারপর একদিন রেগে ব্লক করে দিই। প্রমুখ কপাল কুঁচকে সন্দিহান দৃষ্টিতে সায়রার পানে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, বিরক্ত করতো মানে? তোমার তো বয়ফ্রেন্ড আছে। এমা, না না, আপনি ভুল ভাবছেন। সিরাতের খবর নিতে। যখন আপনি বিয়ে করলেন, এরপর থেকেই সাফওয়ান আমাকে টার্গেট করলো ওর খবর দেওয়ার জন্য। কিন্তু সিরাতের সাথে তো আমার কোনো যোগাযোগই ছিল না, তাহলে কি খবর দিব? একদিন আন্টির সাথে কথা হলো, বুঝলাম সিরাত সাফওয়ানকে ভালোবাসে না। ওই দিন থেকে বোঝাতে গেলেই সাফওয়ান নানান কথা শুধায়, শেষে রেগে ব্লক করে দিয়েছি। তারপর অন্য দুটো নাম্বার থেকেও কল করেছিল, ওগুলো নেই, ডিলিট করে দিয়েছিলাম। প্রমুখ চোয়াল শক্ত করে সায়রার ফোন থেকে সাফওয়ানের নাম্বার তুলে কল দেয়। মুহূর্তে বুঝতে পারলো নাম্বারটি বন্ধ। তৎক্ষণাৎ মাথায় রক্ত উঠে যায়। সায়রা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে প্রমুখের দিকে। সায়রার দিকে মুখ করে চেঁচিয়ে বলল, কি নাম্বার দিলে যেটা কোনো কাজেই না, বন্ধ করে রেখেছে জানোয়ারের বাচ্চা। পর মুহূর্তে নিজেকে সামলে ঠান্ডা মেজাজে বলল, খুব বুদ্ধিমান, এতক্ষণে হয়তো জেনে গেছে ওদের আমরা খুঁজছি, তাই আগেই ফোন অফ করে রেখেছে। কোনো ব্যাপার না, অনেক চালাকি করেছিস, আর নয়। সায়রার মুখটা তখনই মলিন হয়ে যায়। কি বলে প্রমুখকে শান্ত করবে তার জানা নেই। সায়রা অপরাধীর মতো মাথা নিচু করে রইল। প্রমুখ ভেতরে ভেতরে রাগে থরথর করে কেঁপে ফোন পকেটে রেখে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। এদিকে সায়রার কিছু মনে হতে চোখ দুটি চিকচিক করে। তৎক্ষণাৎই ঝড়ের বেগে দৌড়ে গেটের কাছে গিয়ে দেখলো প্রমুখ গাড়িতে উঠছে। সে চিৎকার করে উঠল, স্যার, নম্বর পাওয়া গেছে। প্রমুখ চট করে পেছনে ঘুরে তাকাতে সায়রা হাঁপাতে হাঁপাতে বলল, সিরাতের ফোনে থাকতে পারে, কারণ প্রতিদিন একবার হলেও সাফওয়ান ওর ফোনে কল করত। লাস্ট টাইম যখন সিরাত ইগনোর করেছিল, তখন সাফওয়ান পাগলের মতো অনেক নাম্বার থেকে কল করে। আমি নিশ্চিত সেখানেই যে কোনো এক নম্বর পাওয়া যাবে। আপনি প্লিজ যা করার দ্রুত করুন। ওই সাফওয়ানকে দিয়ে এক বিন্দু ভরসা নেই, কখন সিরাতের কি ক্ষতি করে বসে। এত মাখামাখি প্রেম ছিল, একবার হাতের কাছে পাই ওর প্রেম আমি বের করছি। কথা বলেই গাড়িতে বসে পড়ল। কবির নির্বিকার হয়ে বলল, এবার কোথায় যাবেন? তাও বলে দিতে হবে, তাহলে তোকে রাখছি কেন? প্রমুখ কবিরের কলার চেপে ধরে রক্তচক্ষু হয়ে বলল, আমি এখন শাশুড়ি আমার কাছে যাবো জামাই হাতুর খেতে। মাথায় গেছে, নেক্সট টাইম অযথা বকবক করলে তো চাকরিতে আসার দরকার নেই। কবির হালকা ঢোক গিলে জোরপূর্বক হাসলো। প্রমুখ মৃদু ধাক্কা দিয়ে এক ঝটকায় কলা ছেড়ে সিটে হেলান দেয়। কবির চুপচাপ গাড়ি ঘুরিয়ে রওনা হলো তাইমা খানমের কাছে। সাফওয়ান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কে বলেছিল ওই মেয়েকে হঠাৎ করে তুলে আনতে? এবার প্রমুখকে সামলাতে পারবি? সাফওয়ানের বাবা গর্জে উঠে ছেলেকে বলল। তিনি একটু আগে চিন্তায় থাকতে না পেরে চট্টগ্রামে চলে এসেছে। এখানে এসে শুনতে পেল সাফওয়ান আজকে সিরাতকে বিয়ে করবে, তার জন্য কাজী ব্যবস্থা করতে গেছে। মুহূর্তে রাগ বেড়ে গেল তার, অথচ তিনি ইতিমধ্যে জেনেছে প্রমুখের লোক সব জায়গায় সিরাতকে খুঁজছে। তাই ছেলেকে বুঝিয়ে বললেন তিনি। এতেই যেন সাফওয়ান রেগে গেল, চোখ লাল করে উত্তর দিল, যা করেছি জেনে শুনেই করেছি বাবা, তাছাড়া একদিন না একদিন সিরাত আমার হতোই। তুমি বুঝতে পারছো না, সিরাতের ডিভোর্স হয়নি, এ বিয়ে হবে না। সাফওয়ান ভ্রু কিঞ্চিত করে বলল, ডিভোর্স কাল হবে, প্রমুখ সকালেই জানতে পারবে সিরাত তাকে ডিভোর্স দিয়েছে, ব্যাস কাজ শেষ। প্রমুখও তাকে আর খুঁজবে না। ভুল জানো তুমি, ইতিমধ্যেই প্রমুখ সব ব্যবস্থা করে ফেলেছে। একবার পেলে মেরেই ফেলবে। এমনিতে আগের ঘটনার জন্য আমি চিন্তায় আছি, কখন আবার আমাদের অতীত সামনে চলে আসে। তার মধ্যে মাঝখান থেকে তুমি কি করলে? উটকো ঝামেলা ভাগালে। এবার কোনোভাবে যদি খেপে যায়, নতুন করে শত্রুতা বাড়ানোর কি দরকার ছিল? একটু থেমে তিনি বড় দম নিয়ে কণ্ঠ খাদে নিয়ে বলল, শোনো সাফওয়ান, আজ হোক বা কাল হোক প্রমুখ কিন্তু এখানে পৌঁছাবেই। তাছাড়া ওই মেয়েকে তুমি ছেড়ে দাও, যেখানে খুশি যাক। দেশে কি মেয়ের অভাব পড়েছে? আমার একমাত্র ছেলের জন্য বিত্তশালী পরিবারের মেয়ে আনবো, এই মেয়ে মানেই ঝামেলা। সাফওয়ান তেতে উঠে, সিরাতকে নিয়ে একটা বাজে কথা বলবে না, বেরিয়ে যাও বলছি।
আমার বিত্তশালী মেয়ে লাগবে না, সিরাত হলেই হবে। সাফওয়ান, আমি তোমার বাবা হই, এ কথা ভুলে যেও না। একটা কথা মনে রেখো, এই মেয়ের জন্যই আমাদের পস্তাতে হবে। একদিন এই মেয়েটাই সব কিছু শেষ করে দেবে, মেয়েটা সব কিছু ধ্বংস করে ফেলবে। অলক্ষী মেয়ে একটা, এতদিনের প্ল্যান সব কিছু তোমার ক্ষুদ্র ভুলের জন্য নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু চুপ করে থাকবো না আমি ভুলে যাব তুমি আমার ছেলে। সাফওয়ান অবাক হয়ে তাকালো তার বাবার দিকে, চিৎকার করে বলল। বাবা, এসব বলতে তোমার বুক কাঁপলো না? এরপর লোকটির সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে সাফওয়ান ফের বলল। তবে তাই হোক, আমিও তোমাকে বাবা মানি না। নাও গেট আউট। সাফওয়ানের বাবা রাগে গজগজ করতে করতে চলে গেলেন। সাফওয়ান ধপ করে সোফায় বসে পড়ল, দু হাতে মাথা চেপে ধরে ভাবতে লাগলো তার বাবার কথা। অতঃপর ভাবলেও আজ সে যে কোনোভাবে ডিভোর্স করাবে, কাল বিয়ের ব্যবস্থা। তৎক্ষণাৎই উঠে সিরাতকে আটকে রাখা রুমের কাছে গেল। পকেট থেকে চাবি বের করে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখলো সিরাতের দুর্বল দেহ বিছানায় আষ্টেপৃষ্ঠে লেগে আছে, সম্ভবত ঘুমিয়ে গেছে উপর হয়ে। সাফওয়ান ওষ্ঠ বাঁকিয়ে হেসে এগিয়ে গিয়ে তাকিয়ে রইল। ক্ষণিক সময় বসে থাকার পর মায়া হলো ভীষণ, খাওয়া দাওয়া করা উচিত এখন। সে রুম থেকে বেরিয়ে খাবার নিয়ে আসে, দরজা লাগিয়ে সিরাতের মাথা নাড়িয়ে ডাকলো। কিঞ্চিত সময় পর সিরাত চোখ খুলে এই সম্মুখে সাফওয়ানকে দেখে ভড়কে গেল। ঝট করে উঠে বসে ভয়ার্ত কণ্ঠে বলল। আবার কেন এসেছেন এখানে? সাফওয়ান খাবারের প্লেটের দিকে ইশারা করে হাসলো। সিরাত মাথা চেপে ধরে চোখ বন্ধ করে রইল। সাফওয়ান প্লেট সামনে নিয়ে বলল। এবারই লাস্ট বার, আর কিন্তু বলবো না। কেন? সিরাত চট করে তাকায়। খিদা পেয়ে তার শরীরে এক বিন্দুও শক্তি নেই, নড়াচড়ারও জোর নেই। সে খাবারের প্লেট এক প্রকার ছিনিয়ে নিয়ে খাওয়া শুরু করলো। অল্প সময় পরেই গলায় ঠেকে পড়ে, মুহূর্তে কেসে ওঠে। সাফওয়ান তৎক্ষণাৎ গ্লাস বাড়িয়ে দিলে সিরাত এক নিঃশ্বাসে ঢকঢক করে খেয়ে নেয়। খাওয়ার মাঝে সাফওয়ানের দিকে তাকিয়ে হিংস্র হয়ে প্ল্যান করে এখান থেকে যে করেই হোক বেরোতে হবে, তাকে পালাতেই হবে এই শয়তানটার কাছ থেকে। তার জন্য সাফওয়ানের কথা মতো চুপচাপ থাকবে, কোনো প্রকার রাগ করা যাবে না। অতঃপর খেয়ে আগে শরীর ঠিক করতে হবে, দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না। কলিং বেলের শব্দে তাইমা খানম বিছানা থেকে উঠল। বাইরে ঠান্ডা আবহাওয়ায় তার চোখ কখন যে লেগে গিয়েছে বুঝতেই পারেনি। এবার অনবরত কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। দরজা খুলেই দেখলো শান্ত মুখে প্রমুখ দাঁড়িয়ে পাশে কবির। তাইমা খানম হেসে কিছু বলতে প্রমুখ তাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে। সোফায় গায়ে লিয়ে দিয়ে অল্প ভিজে যাওয়া শার্ট বাম হাতে ঝাড়তে থাকলো। তাইমা এগিয়ে এসে বলল। বৃষ্টিতে ভিজে আসার কি দরকার ছিল? বাসায় সিরাত একা, মেয়েটা বিদ্যুৎ চমকালে ভয় পায়, তাছাড়া বৃষ্টি তার খুব পছন্দ। প্রমুখ মুহূর্তে তীক্ষ্ণ চোখে তাকালো তাইমার দিকে। সিরাত ভয় পায় শুনে বুকে হঠাৎ সূচ বিঁধে যাওয়া অনুভূতি হলো। তবুও এসব কথা সম্পূর্ণ সাইডে রেখে নির্বিকার হয়ে বলল। ভাত আছে? খুব খিদে পেয়েছে আম্মা। তাইমা খানমের চোখ দুটি ছলছল করে ওঠে। ঠিক কতদিন পরে এই ডাকটি শুনলো। সিরাতের মুখে কতদিন হলো মা ডাক শুনে না। তিনি দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বললেন। হ্যাঁ, ভাত আছে। আচ্ছা, তুমি কি ইলিশ খাও? না, বড় মাছের মধ্যে রুই ছাড়া খেতে পারি না, কাঁটা পেতে দে। তাইমা খানম বেশ চিন্তিত হলো। কবিরের দিকে তাকিয়ে বলল। বাবা, তুমিও কি খাও না? কবির হাসি মুখে উত্তর দেয়। সমস্যা নেই আন্টি, আমি সব খাই। তাইমা একগাল হেসে দ্রুত ফ্রিজ থেকে মাংস বের করলো। প্রমুখ তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলল। এত সময় আমার নেই আম্মা, আপনি ডিম ভেজে আনুন। তাইমা কথা শুনলো না, তাড়াহুড়ো করে মাংসে মশলা মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল। তার একমাত্র জামাই বিয়ের পর কয়েকবার আসলেও দরজা পর্যন্ত দাঁড়িয়ে চলে গেছে, কখনো এক গ্লাস পানিও খায়নি। আজ নিজ ইচ্ছায় খাওয়ার কথা বলছে, তাহলে সে কিভাবে শুধু ডিম দিয়ে ভাত দিবে? ভাত একটু আগে রান্না করা ছিল রাতের জন্য, সেগুলো বের করে দিতেই মাংস হয়ে এলো। তারপর কবিরকে বেড়ে খেতে দিতে মাংস নিয়ে আসে। প্রমুখ তখনও নিশ্চুপ হয়ে সোফায় বসে আছে। তাইমা তার সামনে প্লেট বাড়িয়ে দিয়ে বলল। খেয়ে দেখো তো কেমন হয়েছে। বুড়ি হয়েছি, বুঝোই তো। সিরাত বড় হওয়ার পর থেকে আমার ছুটি ছিল, রান্নাঘরে পা দিতেই দিত না। নিজে গিনিদের মতো মজায় মজায় রান্না করে খাওয়াতো, আর এখন তো কাজের মেয়েটাই করে। অবশ্যই বিয়ের পর তোমার শ্বশুর আব্বা আমার হাতে রান্না ছাড়া অন্য কারোর রান্না মুখেই তুলতো না। প্রমুখ তখনই চোখ বুজে নিল, সে আর সহ্য করতে পারল না। যদি জিজ্ঞাসা করে সিরাত কি করছে, তখন মানুষটা তো জানেও না নিজের একমাত্র নারী ছেড়া ধন তা আর প্রমুখের কাছে নেই। আচ্ছা, জানলে কি খুব কষ্ট পাবে? এই হাসি মিলিয়ে যাবে হয়তো, কিন্তু প্রমুখের এই মুহূর্তে ইচ্ছে করছে না তাইমার মুখের হাসি কেড়ে নিতে। সে ভাবলেশীন হয়ে বলল। সিরাত রান্নাও পারে? তাইমা খুশিতে খুব আগ্রহ নিয়ে বলল। সব পারে। কেন, তোমাকে কখনো রান্না করে খাওয়াইনি? কবির তাইমা খানমের কথা শুনে স্তব্ধ। একটি মা তার মেয়ের জন্য কতটা বিচলিত। সে একবার প্রমুখের দিকে, আরেকবার তাইমা খানমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রমুখ মাথা নাড়িয়ে বলল। না, বাসায় কাজের মানুষের অভাব নেই। তাইমা খানম হতাশার শ্বাস ফেলে কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ প্রমুখ তাইমা খানমকে অবাক করে দিয়ে আবদার করে বলল। আজ নিজের হাতে আমায় খাইয়ে দিবেন মা?
তাইমা খানম থমকে যায়, সাথে কবির হতভম্ব দৃষ্টিতে স্যারকে দেখছে। এ যেন নতুন প্রমুখ নয় তো অন্য কেউ। তার মুখে দেওয়া ভাত তৎক্ষণাৎ নিচে পড়ে যায়। তাইমা খানম তখনই আঁচলে মুখ চেপে কেঁদে উঠে প্রমুখকে আলতো হাতে জড়িয়ে ধরল, ডুকরে কেঁদে কেঁদে বলল, আমার ছেলের কথা কি আমি ফেলতে পারি? তোমার এই হতভাগ্য মা অবশ্যই খাইয়ে দিবে। তাইমা ভাতের প্লেট হাতে নিয়ে পরম যত্নে মাখালো। ভাত মুখে দিয়ে প্রমুখ খুব কষ্টে মুখ নেয়। তার চোখ দুটি জ্বালা করছে। কেন করছে? ছোটবেলায় মা যেমন খাইয়ে দিত সেই কথা মনে পড়ার জন্যে? এত বছর ধরে মনে যে পাথর চেপে ধরেছিল এক মুহূর্তে কেন সরে যেতে চাইছে? এ কিসের টান মাতৃত্বের? প্রমুখ খুব কষ্টে গিলছে, আর তাইমা আদর করে খাইয়ে দিল। সাথে গল্প করলো সিরাতের কত শত কাহিনী, দুজন কিভাবে একজন আরেকজনকে খাইয়ে দিত, আরও অনেক কথা। কবির আর খেতে পারল না। যতদিন থেকে এই মানুষটার সাথে আসে শুধুই রাগ তেজ দেখে গেছে। আজ সে নতুন কিছুর সম্মুখীন হলো। স্যারের চোখে মায়া দেখতে পাচ্ছে কিছু না পাওয়ার অভাব কষ্ট। সে কান্না চেপে না রাখতে পেরে বাইরে চলে যায়। প্রমুখ খাওয়া শেষে বলল, আপনার মাঝেও মামা গন্ধ আছে। তাইমা প্লেট রেখে এসে প্রমুখের মাথায় হাত বুলিয়ে বলল, আমার মা বাবা কি বাসাতেই থাকে? প্রমুখ সইতে না পেরে চোখ বন্ধ করে নেয়। তখনই গড়িয়ে পড়ল দুফোঁটা জল। তাইমা খানম অবাকের সুরে প্রমুখের গালে হাত রাখতে প্রমুখ উত্তর দেয় থমথমে গলায়, অনেক আগেই আমাকে একা ফেলে চলে গেছে। তাইমার মন ব্যথিত হলো, কথা বাড়ালো না। ওড়না দিয়ে প্রমুখের গাল মুছিয়ে বসে রইল। প্রমুখ হঠাৎই শুয়ে তাইমার কোলে মাথা রাখলো। তাইমার আজ যেন অবাকের উপর অবাক হচ্ছে। এত বড় ছেলে কেমন 5 বছরের বাচ্চাদের মতো করছে। মুচকি হেসে হাত বুলিয়ে দেয়। মাঝে মাঝে সিরাতও এমন করতো। দুজনে একই মনের মানুষ। একটু ঝুঁকে কপালে চুমু খেতে প্রমুখ দাঁতে দাঁত চেপে বলল, সিরাতের ফোন কোথায় আম্মা? সিরাত নিয়ে যেতে বলেছে। তাইমা খানম হেসে প্রমুখের মাথা আস্তে করে নামিয়ে নিয়ে আসলো। প্রমুখ উঠে বসে, অনেক হয়েছে আর নয়, এসব তার সাথে যায় না। আবেগ বলতে কিছুই নেই। এতক্ষণ কি থেকে কি করে ফেললো মনে মনে লজ্জিত হলো। দামড়া হয়ে বাচ্চামো করার মানেই হয় না। সে তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে তাইমা খানমের পায়ে সালাম করে বলল, দোয়া করবেন সব যেন আগের মতো হয়। তাইমা কথার মানে বুঝতে না পারলেও উত্তর দেয়, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার বাবার মতো ছেলেকে সিরাত পেয়েছে। সব সময় তোমরা এক থাকো, কোনো কালো ছায়া যেন তোমাদের মাঝে না আসে। প্রমুখ হেসে বেরিয়ে আসলো। বাইরে এখন অন্ধকার ঘনিয়ে আসছে। সন্ধ্যা 7টা বাজবেই। গাড়িতে বসে সে কিছুক্ষণ সিরাতের ফোন ঘাটাঘাটি করতে থাকে। কন্ট্যাক্ট লিস্টে সব নাম্বারে সে এক এক করে কল দিল। কবির বসে আছে চুপচাপ। প্রমুখ 5টা নাম্বারে কল দিলেও খোলা পেল একটা। তৎক্ষণাৎ কবিরকে বলল, রিসিভ করলেই নাম জিজ্ঞাসা করবি, যদি বলে কে আপনি অন্য পরিচয় দিবি, আর হ্যাঁ শেষে বলবি রং নাম্বার। জি স্যার, বুঝেছি। তৎক্ষণাৎ ওপাশ থেকে খিটখিটে মেজাজে সাফওয়ান হ্যালো বলল। প্রমুখ শিখিয়ে দেওয়া কথা কবির বলল। সাফওয়ান নাম না বলে রেগে বলল, কোথায় ফোন দিয়েছে? রাখুন বলছি। রং নাম্বার। এটা রংপুর নয়, ঢাকা। কবির সরি বলে রেখে দিতে প্রমুখ খপ করে ফোন হাতে নেয়। ওষ্ঠ প্রসারিত করে তার মুখে রহস্যময় হাসি, যেন শিকারীর সন্ধান পেয়ে তার আত্মা শান্ত হলো। তার প্ল্যান করা বুদ্ধি এখন খাটানো বাকি। তার নিজস্ব ল্যাপটপ অন করে দ্রুত লোকেশন ট্র্যাক করে। ভাগ্য ভালো হয় 15 মিনিটের মাথায় পেয়েও গেল। চট্টগ্রামের একটি গ্রামের দিকে লোকেশন শো করছে। বাইরে তখন বৃষ্টি ঘুনি ঘুনি পড়ছে। প্রমুখ দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ঘুষি মারল গাড়ির গ্লাসে। কবিরও অবাক, এত দূর নিয়ে গেছে অল্প সময়ের মাঝে। প্রমুখ চেঁচিয়ে উঠে বলল, এখানে বসে আছিস কেন? গাড়ি স্টার্ট দে। কবিরের হুঁশ ফিরতে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে গেল। এবার হেয়ালি করা যাবে না, যত দ্রুত সম্ভব চট্টগ্রামে পৌঁছাতে হবে। প্রমুখ কল করে সবাইকে জানিয়ে হাজারো টেনশন নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। কখন পৌঁছাবে সে? সিরাত ঠিক থাকবে তো? প্রমুখ চোখ বন্ধ করে বিড়বিড় করলো, আর কয়েক ঘন্টা অপেক্ষা করো সিরাত, আমি আসছি। ওই সাপনের জন্য আজরাইল হয়ে খুব শীঘ্রই আসছি। অনেক হলো চোর পুলিশ খেলা, এবার মুখোমুখি হওয়ার পালা। এই পেপারে একটা সাইন করো সিরাত। সিরাত গুটিসুটি হয়ে বসেছিল বারান্দায়। আজ বিকেলের ফুরফুরে বাতাসে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছা করছে। মুক্ত আকাশে পাখিদের মতো অজানা গন্তব্যে উড়ে যেতে ইচ্ছে করছে তার। সিরাত জোরে দম নিয়ে নিঃশ্বাস নিল। এবার ভেতরটা হালকা লাগছে। মাথায় চলছে অসংখ্য পরিকল্পনা। একটু বাদেই পশ্চিমের আকাশে সূর্য ঢলে পড়বে। কাল রাত থেকে সে চুপচাপে ছিল। রুমের ভেতর থেকে সেও দরজা বন্ধ করায় কাল রাতে সাফওয়ান ভেতরে আসতে পারেনি। আজ সকালে খিদের জন্য দরজা খুলে খাবার চলে আসলে বাধ্যমের মতো খেয়েও নিয়েছে। একটা টু শব্দ করেনি। এতে সাফওয়ান মনে মনে ভাবছে এক রাতে সিরাতের এত পরিবর্তন, তবুও নিশ্চিন্ত। একটু একটু করে তাহলে মন বদলে যাচ্ছে।
মনে মনে হেসে ভাবলো আর কখনো অত্যাচার করবে না। সিরাত সারাদিন ঘুমিয়ে আজ বিকেলে বারান্দায় বসেছে। তার চোখ বন্ধ রাখার মাঝে কেউ ঘরে প্রবেশ করে সিরাতের পাশে বসলো। সিরাতের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বুঝে ফেলেছে কে আসতে পারে, সে তবুও চুপ। এরই মাঝে সাফওয়ান কথাটা বললে সে কপালে ভাঁজ ফেলে সন্দিহান দৃষ্টিতে তাকায়। হাত বাড়িয়ে দেওয়া পেপারটা দেখে সে হতবিহ্বলের মতোই তাকিয়ে রইল। সাফওয়ান গলা খাকড়ি দিয়ে ঘেঁষে বসতে সিরাত উঠে যায়। সাফওয়ান ভাবলেশীন হয়ে আবারও বলল, কি হলো, শুনতে পাওনি? দ্রুত সাইন করো। সিরাত অকপটে উত্তর দেয়, কিসের পেপার এটা? না জেনে সাইন করব কেন? বলবো, আগে লক্ষ্মীমের মতো সাইন করো। না বললে আমি করব না। জেদ করো না সিরাত, ভালোই ভালোই বলছি, সাইন করে দাও। সিরাতের ভেতরের দমিয়ে রাখা আগুন মুহূর্তে ফোঁস করে জ্বলে ওঠে। সাফওয়ানের সামনে এসে শক্ত গলায় চেঁচিয়ে বলল, আমি সাইন করব না, কখনো না। সাফওয়ান হাতে ডিভোর্সের কাগজটা পাশে রেখে মাথা চেপে ধরে। কাল সারা রাত সে উকিলের সাথে এক প্রকার যুদ্ধ করে ডিভোর্স পেপার তৈরি করে এনেছে, আর এখন সিরাত বলছে সাইন করবে না। ওর কথা মতো চলবে নাকি? তাছাড়া সেও কি বলদ? এই মেয়ের সাথে তর্ক করে সময় নষ্ট কেন করছে? মেরে অজ্ঞান করে হাতের ছাপ নিলেই তো হয়। যেই ভাবনা সেই কাজ। সাফওয়ান তৎক্ষণাৎ উঠে ওষ্ঠ প্রসারিত করে হেসে এক পা করে এগিয়ে গেল সিরাতের সামনে। সিরাত পিছায় একদম দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। সাফওয়ান খপ করে সিরাতের হাত ধরে বলল, চলো রুমে। কিভাবে সাইন করিয়ে নিতে হয় তা আমি ভালো করেই জানি। সিরাত হাত শক্ত করে মুচড়িয়ে উত্তর দিল, কত চেষ্টা করলেও পারবি না। তাই? তাহলে দেখা যাক কে জেতে। সিরাত মুখ কালো করে প্রশ্ন ছুড়ল। এটা কিসের পেপার? সাফওয়ান যেন মজা পেল। চট করে সিরাতের গালে হাত রেখে বলল, ডিভোর্স পেপার সিরাত জান। এই কথা শুনে সিরাতের আত্মা ধক করে উঠে। টলমলে চোখে সে ধমকে তাকিয়ে রইল। সাফওয়ান উচ্চস্বরে হেসে সিরাতের হাত টানতে টানতে রুমে নিয়ে আসলো। এক ঝটকায় মেঝেতে ফেলে সেও সিরাতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, এবার সাইন করতে তো কোনো আপত্তি নেই। তাছাড়া ওই চরিত্রহীন ছেলের সাথে সংসার করার থেকে মরে যাওয়া ঢের ভালো। আমি তো তোমাকে মরতে দিব না, শুধু বিয়ে করব। কোনোদিনও এই স্বপ্ন পূরণ হবে না। মরে যাব তবুও সাফওয়ান বিয়ে আবারও করব না। ছুটে গেল। তৎক্ষণাৎ সিরাতের চুলের মুঠি ধরে রাগে গজগজ করে ব্যথায় সিরাত নিজের দু হাত দিয়ে সাফওয়ানকে শক্তপোক্ত হাতে সরানোর চেষ্টা করলো। এতে সাফওয়ান যেন আরো রেগে যায়। হাত বাড়িয়ে ভয়ার্ত সিরাতের ঘাট থেকে কামিজ একটানে চট করে ছিঁড়ে ফেলে। সিরাত হতভম্ব, নখের দাগ বসে লাল হয়ে গেল। সে কষ্টে অপমানে ছলছলে চোখে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান হঠাৎ তাকে এক ধাক্কায় মেঝেতে শুইয়ে বলল, তবে তাই হোক, যেহেতু মরে যেতেই চাইছিস তাহলে মর, কিন্তু মরার আগে তোকে আমার করেই ছাড়বো। প্রমুখ লোকেশন অনুযায়ী বাংলো বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করে। বিপত্তি ঘটে, আর কেউ এসে পৌঁছাতে পারেনি। কেউ কেউ বলেছে কে যেন রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। অনেক ছেলেকে আবার আক্রমণও করেছে, তারা যেন আসতে না পারে এজন্যে রাস্তায় দুটি বড় ট্রাক রেখে দেওয়া হয়েছে। প্রমুখ এসব সাফওয়ানের কাজ ভেবে নিজেই চলে আসে, কিন্তু মনে মনে তার হাজারো প্রশ্ন। ভেতরে কোনো বিপদ লুকিয়ে নেই তো? যে জুতার মাঝে গুজে রাখা বন্দুক বের করে হাতে নিল। কবিরও চকিত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে কোমর থেকে বন্দুক হাতে নেয়। দারোয়ান এখানে কেন এসেছে সেটা জিজ্ঞাসা করলো। কবিরকে ইশারা করতে কবির ঝড়ের বেগে দারোয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, আমরা এসেছি সাফওয়ানকে মারতে। এখন তুই যদি ব্যাঘাত ঘটাস তাহলে তোকেও মারবো। দারোয়ান ভয়ে শিওরে উঠে কবির কায়দা করে গাড়ির ভেতর দিয়ে গেল। এরপর প্রমুখ দড়ি দিয়ে দারোয়ানকে বেঁধে ফেলে, মুখে কাপড় পেঁচিয়ে রাখলো যাতে শব্দ করতে না পারে। এরপর আশেপাশে সন্দিহান দৃষ্টিতে তাকে দৌড়ে বাংলোর ভিতরে প্রবেশ করে। কবির এক প্রান্তে খুঁজতে গেল, আরেক পাশে প্রমুখ। হঠাৎ খুঁজতে খুঁজতে কর্নারে যেতেই কারো কান্নার আওয়াজ শুনতে প্রায় প্রমুখ। মুহূর্তেই পা দুটো থমকে যায়। সাফওয়ানের চেঁচামেচির শব্দ আসছে। সে দেরি করলো না। অস্থির মন বলছে কিছু একটা হয়েছে। দ্রুত রুমের কাছে আসতেই সারা দেহ কেঁপে ওঠে। দরজায় লাথি মেরে ভেতরে ঢুকে দেখতে পায় সাফওয়ান সিরাতকে জোর জবস্তি করছে। সিরাতের দুই হাত মুঠোয় নিয়ে আরেক হাত ঘাড়ের নিচে। দরজায় বিকট শব্দ শুনে সাফওয়ান রেগে চিল্লিয়ে বলল, কুত্তার বাচ্চা, আমার অনুমতি না নিয়ে এখানে এসেছিস? কথা বলেই পেছনে ঘুরতেই প্রমুখকে দেখে হতবাক, অবাকের ন্যায় চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে মুখটা তৎক্ষণাৎই পানসে হয়ে গেল। সিরাত তখনও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাফওয়ান ভয়ে হালকা ঢোক গিলে হাতের বাঁধন আলগা করলো। সিরাতের উপর থেকে উঠে আমতা আমতা করে বলল, সুরের বাচ্চা, তুই এখানে কিভাবে এলি? তোর জান কবজ করতে দৌড়ে চলে আসছি। তোর সাহস কিভাবে হলো সিরাতকে স্পর্শ করার? স্পর্শ নয়, তুই ওর পড়ছি। আর বলতে পারলো না। সে ভাবতেই পারছে না এই 2 দিন আর কি কি করেছে সাফওয়ান। রাগে প্রমুখ দাঁতে দাঁত চেপে রক্তচোখ হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি চিবিয়ে খেয়ে ফেলবে। হাতে থাকা বন্দুক সামনে এনে 1 সেকেন্ডও দেরি করলো না। রাগে ফোঁসফোঁস করতে করতে গুলি লাগালো সাফওয়ানের ডান হাতে। সাফওয়ান আকস্মিক ঘটনায় ভড়কে গেল। সে বুঝে গেল প্রমুখ ক্ষেপে আছে।
সিরাত উঠে এভাবে প্রমুখকে দেখে খুশিতে থরথর করে কাঁপে, উত্তেজনায় পাগল পাড়া মনে একটু ভরসা পায়। এই শয়তানের হাত থেকে রক্ষা করতে এসেছে সে। মুখে এক চিলতে হাসি নিয়ে দৌড়ে উঠে যেতে সাফওয়ানের আনাচান মন খপ করে তার বাহু চেপে ধরে ফেললো। হঠাৎ পাশ ফিরে তাকাতে একটা ছুরি পেতে তৎক্ষণাৎ সেটা হাতে নিয়ে সিরাতের গলায় চেপে ধরে। ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলে, এবার কি করবি? আয়, গুলি করে দেখা। সিরাত চোখ বন্ধ করে আছে। প্রমুখের তেজি রূপ হঠাৎই ধপ করে নিভে গেল। ভেতরে অস্থির অনুভূতিতে মাথা কাজ করা বন্ধ করলো। যদি সত্যি সত্যি গলায় ছুরি বসায়, সব মানুষই এই একটা জায়গাতেই হেরে যায়। তার দুর্বলতায় যখন কেউ হাত দেয়, সে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। সে সামনে তাকিয়ে হতবিহ্বল হয়ে যায়। সিরাত মুচড়ামুচড়ি করে বলল, আমাকে এই পশুর হাত থেকে নিয়ে চলুন, আমি আর পারছি না। সাফওয়ানের বাম হাত সিরাতের পেট জড়িয়ে আর ডান হাত গলায়। সে ছুরি আরেকটু ডাবিয়ে বলল, চলে যা, নয়তো খুন করে ফেলবো। প্রমুখ হাত উঠিয়ে বন্দুক দিয়ে কপাল চুলকায়। অতঃপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে জবাব দেয়, যাব, কিন্তু তোর দেহ 80 টুকরা করে। তার বাচ্চা, এখনো গলার আওয়াজ কমে না? আমার বাংলোতে এসে তুই আমাকে হুমকি দিস? তাহলে দেখ কি করি। তুইও সিরাতকে পাবি না, আমিও না। প্রমুখ ঢোক গিলল। তৎক্ষণাৎ কবির উপস্থিত। কবির এগিয়ে যেতে প্রমুখ তাকে বাধা দিয়ে বলল, আগেই না, নয়তো সিরাতের ক্ষতি করে ফেলবে। কিন্তু স্যার, এমনটা নাও হতে পারে। হয়তো আমাদের ভয় দেখানোর জন্য এমন করছে। ওর মাথা ঠিক নেই, মনে হচ্ছে ও সত্যি সত্যি ছুরি। কবির রাগে সেখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল। পরিস্থিতি একটুর জন্য হাতের বাইরে চলে গেছে। হঠাৎ সাফওয়ানের ফোনে কল আসে। সে এক হাতে ফোন রিসিভ করে প্রমুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। ওপাশ থেকে কিছু বলার পর হুঁ বলে সাফওয়ান রেখে দেয়। তারপর সামনে তাকিয়ে চিৎকার করে বলল, তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে সিরাতকে জ্যান্ত পাবি, নয়তো আমি মরার আগে সিরাতও মরবে। তখন তুইও পাবি না, আমিও না। প্রমুখ এক পায়ে গিয়ে আসলে সাফওয়ান পিছিয়ে চিল্লিয়ে বলল, একদম চালাকি করবি না। প্রমুখ বন্দুক পকেটে রেখে মৃদুস্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।